ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছি, সুন্দর সুস্থ আছি। তো আমাকে একটুখানি জানাবেন যে আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ডটা ওকে আছে কিনা। ওকে, সো আমাকে একটু জানান যে সবকিছু ওকে কিনা এবং সবকিছু ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। তো আমরা আমাদের আজকের ক্লাসে আমরা হচ্ছে আমাদের যে আজকে শেষ ক্লাস হবে, অর্থাৎ আমাদের বাক্য রূপান্তর সরি পদ প্রকরণের আমাদের যে টপিক, সেই টপিকের আজকে আমাদের ইনশাল্লাহ একদম শেষ ক্লাস হয়ে যাবে। ওকে, তো সবাই একটু জয়েন করেন এন্ড আমাকে একটুখানি জানান যে আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং সাউন্ড ওকে আছে কিনা। আশা করি সবকিছু ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ, সাউন্ড ক্লিয়ার, ভেরি গুড, সাউন্ড ক্লিয়ার। ঠিক আছে, ওকে। ওকে, সবাই একটু জয়েন করেন প্লিজ। ওকে, সো আশা করি সবকিছু ঠিকঠাক। আমাকে একটুখানি জানাবেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসের দিকে যাব কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা এবং সবকিছু ওকে কিনা। ওকে, তো চলেন আজকে আমরা শুরু করি তাহলে আমাদের আজকের ক্লাস। আমরা আজকে প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অব্যয়। এই অব্যয়টা নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা হচ্ছে আলোচনা করব। ওকে, আচ্ছা, তো এবার আসেন তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে চলে যাই। আমাদের অব্যয় যেই ক্লাসিফিকেশন আমরা সেখানে যাব। ওকে, সবকিছু ঠিক আছে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করি আপনারাও ভালো আছেন। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে, তো চলেন আমি তাহলে আস্তে আস্তে আমাদের ক্লাসের দিকে চলে যাই, আর দেরি না করি। আমি কি ক্লাস স্টার্ট করব, আরম্ভ করব? আচ্ছা, তো আসেন, প্রথমত আসেন আমরা অব্যয়কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান, একটা হচ্ছে অব্যয় শব্দ, একটা হচ্ছে কি অব্যয় শব্দ। ওকে, আর দুই নাম্বার হচ্ছে অব্যয় পদ। একটা হচ্ছে অব্যয় শব্দ আর একটা হচ্ছে দুই নাম্বার হচ্ছে কি অব্যয় পদ। আচ্ছা, তো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে আমরা একটু অব্যয় শব্দ নিয়ে আলোচনা করব। অব্যয় শব্দ, তো অব্যয় শব্দ যেটা আছে, এই অব্যয় শব্দটা এটা তিন ধরনের। অব্যয় শব্দ কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে বাংলা অব্যয় শব্দ, একটু জিনিসগুলো ভালো করে খেয়াল রাখেন, একটু জিনিসগুলো ভালো করে খেয়াল রাখেন, হ্যাঁ। দুই নাম্বার হচ্ছে তৎসম অব্যয় শব্দ, তৎসম। আর তিন নাম্বার হচ্ছে বিদেশি অব্যয় শব্দ, বিদেশি। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি দেখি যে আমাদের অব্যয় শব্দ এটা তিন ধরনের। বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ, আর একটা হচ্ছে বিদেশি অব্যয় শব্দ। কথা বুঝতে পারছেন? কয় ধরনের বলেন তো? তিন ধরনের। বাংলা অব্যয় শব্দ, তারপর হচ্ছে কি বিদেশি অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ, তারপর হচ্ছে বিদেশি অব্যয় শব্দ। ওকে, বাংলা অব্যয় শব্দ, তারপর হচ্ছে তৎসম অব্যয় শব্দ, বিদেশি অব্যয় শব্দ। ওকে, আসেন বাংলা অব্যয় শব্দগুলো কি? বাংলা অব্যয় শব্দগুলো হচ্ছে আর, ঠিক আছে, আবার, আবার, হ্যাঁ, তারপর হচ্ছে না, ও,
এই পাঁচটা হচ্ছে বাংলা অব্যয় শব্দ। এই পাঁচটা, জাস্ট এই পাঁচটা মনে রাখবেন যে এই পাঁচটা হচ্ছে বাংলা অব্যয় শব্দ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আসেন আমরা যদি দেখি যে আমাদের, হ্যাঁ ওকে, আসেন বিদেশি অব্যয় শব্দগুলো একটু বলি। যেমন মনে রাখবেন বিদেশি অব্যয় শব্দগুলো আলবত, এগুলো একটু জাস্ট মনে রাখবেন, কেননা মাঝে মধ্যে এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। আলবত, বহুত, তারপর হচ্ছে কি খুব, তারপর হচ্ছে কি সাবাস। ঠিক আছে, ওকে গুড। হ্যাঁ, এগুলো একটু খাতায় লিখে রাখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে খাসা মাইরি, খাসা মাইরি, বুঝছেন? খাসা মাইরি। ওকে, আরেকটা আছে সেটা হচ্ছে মার হাবা, মার হাবা। এই হচ্ছে মোটামুটি, এখানে মোটামুটি 7টা আছে। এই 7টা হচ্ছে বিদেশি অব্যয় শব্দ। আর তৎসম অব্যয় শব্দ কি কি বাকি যতগুলো আছে, অর্থাৎ এখানে 5টা, বুঝছেন? আর এখানে হচ্ছে কয়টা? 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এই 7টা ছাড়া বাকি মোটামুটি যেগুলো আছে সবগুলোকে আমরা বলতে পারি সবগুলো হচ্ছে আমাদের তৎসম অব্যয়, বুঝছেন? ওকে, যেমন খেয়াল করে দেখেন, আমি বলতে পারি যথা, আমি বলতে পারি বরং, হ্যাঁ আমি বলতে পারি যদিও, হ্যাঁ বলতে পারি তথাপি, তথাপি আমি বলতে পারি কিন্তু, কিন্তু আমি বলতে পারি বা। এই যে যতগুলো আছে এগুলো হচ্ছে কি তৎসম অব্যয় শব্দ। তাহলে আমাকে বলুন তো, অব্যয় শব্দের যে ক্লাসিফিকেশন, 3 ধরনের অব্যয় শব্দ, এটা কি বুঝতে পারছেন? বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ, বিদেশি অব্যয় শব্দ। কথা ক্লিয়ার? বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ, বিদেশি অব্যয় শব্দ, এটা ক্লিয়ার কিনা? তাহলে আমাদের মোটামুটি অব্যয় শব্দের যে ব্যাপারটা ওটা আমাদের ক্লিয়ার। এগুলো জাস্ট মুখস্থ করবেন। অব্যয় শব্দের যে ব্যাপারটা, এগুলো কি করবেন? এগুলো মুখস্থ করবেন। এগুলো কি করবেন? মুখস্থ করবেন। এটার পিডিএফ আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। ওকে, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কনসেপ্টটা ক্লিয়ার? বুঝতে পারছেন? সামনে আগাবো। ওকে, এবার আসেন, আপনাদের পিডিএফ গুলো দেওয়া হয় গ্রুপে, একটু গ্রুপে হাতায় হুতাই তো দেখবেন, পিন পোস্টে গিয়ে দেখবেন কিভাবে দেওয়া হয়। গ্রুপে পোস্ট দেওয়া আছে, স্ক্রল করলেই পাবেন যে পিডিএফ কই পাবেন, এক্সাম কিভাবে দিবেন, সব দেওয়া আছে। মানে গ্রুপে তো একটু ঘাইটা ঘুরিয়ে দেখতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। এরপর আসেন এবার আমরা আলোচনা করব আমাদের অব্যয় পদ নিয়ে। আমরা আলোচনা করব অব্যয় পদ। ঠিক আছে, অব্যয় পদ। আসেন, অব্যয় পদের বেশ কিছু প্রকারভেদ আছে। সাধারণত আমাদের অব্যয় পদ যেটা, হ্যাঁ এটা সাধারণত আমাদের 4 ধরনের হয়ে থাকে। ওকে, আচ্ছা, 1 নাম্বার আসেন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয় 1 নাম্বার, এটা হচ্ছে কি সমুচ্চয়ী অব্যয়। বুঝছেন? এই সমুচ্চয়ী অব্যয়ের আবার ক্লাসিফিকেশন আছে, আমার সাথে রেসপন্স করতে হবে। গত 2 ক্লাসের পিডিএফও দেওয়া হয়েছে, আপনি দেখেন নাই, তারপরও আমি আজকে আবার চেক করব। ওকে ওকে, ক্লিয়ার? এন এস এইচ নীরব। ওকে, আসেন এবার আসেন আমরা একটু সমুচ্চয় অব্যয় নিয়ে আলোচনা করি। তো সমুচ্চয় অব্যয়ের আবার ক্লাসিফিকেশন আছে, সমুচ্চয়ের অব্যয়ের ক্লাসিফিকেশন আছে। 1 নাম্বার, এটা হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়। আচ্ছা, সংযোজক অব্যয় কি? সংযোজক অব্যয় হচ্ছে যেটা প্লাসের কাজ করে, মানে যেটা যোগের কাজ করে, যুক্ত করে। যেমন খেয়াল করেন, আমি যদি বলি আমি, হ্যাঁ এবং রহিম যাব, এই যে দেখেন আমি এবং রহিম যাব, এখানে খেয়াল করে দেখেন আমাকে আর রহিমকে যুক্ত করছে, বলুন তো কোন পদটা? আমাকে আর রহিমকে যুক্ত করছে কোন পদ? এই যে দেখেন এবং, এই যে এবংটা, এটা যে যুক্ত করছে, এটা হচ্ছে সংযোজক অব্যয়। কি অব্যয় বলেন তো? সংযোজক। নামটা আপনি যদি খেয়াল করেন, সংযোজক মানে কি? যুক্ত করা, সংযোজক, সংযোজক। ঠিক আছে, তাহলে সংযোজক অব্যয়, আশা করি বুঝতে পারছেন। এরপর আসেন 2 নাম্বার। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে বিয়োজক অব্যয়। আচ্ছা বলুন তো, তাহলে বিয়োজক অব্যয় কি করবে? সংযোজক অব্যয়ের কাজ যদি হয় যোগ করা, তাহলে বিয়োজক অব্যয়ের কাজ কি? বিয়োগ করা। বিয়োজক অব্যয়ের কাজ কি বলেন? বিয়োগ করা। যেমন আমি যদি বলি যে চা না হয় কফি খাবো, এই যে দেখেন চা না হয় কফি খাবো, এখন দেখেন দুইটা থেকে আমি যে কোনো একটা খাবো, হয় আমি চা খাবো না হলে আমি কফি খাবো। এই যে দেখেন দুইটা থেকে একটাকে বাদ দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে বিয়োজক অব্যয়। এটার নাম কি? বিয়োজক অব্যয়। ভেরি গুড, বুঝতে পারছেন? এটার নাম কি? বিয়োজক অব্যয়। এরপর আসেন 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সংকোচক অব্যয়। সংকোচক অব্যয়। ঠিক আছে, সংকোচক অব্যয়। আচ্ছা, এবার আসেন সংকোচক অব্যয়ের কাজ কি? সংকোচক অব্যয় একটা অংশ হয় পজিটিভ আর একটা অংশ হয় নেগেটিভ। একটা অংশ প্লাস পজিটিভ থাকে আর একটা অংশ থাকে নেগেটিভ। যেমন খেয়াল করো, আমি যদি বলি যে, খেয়াল করেন, আমি যদি বলি যে লোকটি ধনী, লোকটি
ধনী, এই যে দেখেন লোকটি ধনী, এটা কিন্তু পজিটিভ। এরপর আমি লিখলাম কিন্তু, কিন্তু জাকাত দেয় না, কিন্তু জাকাত দেয় না। খেয়াল করেন, এই যে দেখেন লোকটি ধনী কিন্তু জাকাত দেয় না, এই যে এখানে কিন্তু আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সংযোজক অব্যয়। এবার আপনি খেয়াল করে দেখেন, এইখানে দেখেন লোকটা ধনী, এই অংশটা কিন্তু পজিটিভ, জাকাত দেয় না এই অংশটা কিন্তু নেগেটিভ। তাহলে আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন। তাহলে সংযোজক অব্যয় হচ্ছে পজিটিভ, বিয়োজক অব্যয় হচ্ছে নেগেটিভ, আর সংকোচক অব্যয় যেটা, এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। কথা বুঝতে পারছেন? এটা কি, হ্যাঁ এটাই যোজক। এই যে এখন যেটা পড়াচ্ছি এটাই বেসিক্যালি যোজক, বুঝছেন? এটাই যোজক। আমি একটু পরে আরো ক্লিয়ার করতেছি। ওকে, তাহলে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আশা করি একটু পর্যন্ত আপনাদের ক্লিয়ার। সংযোজক অব্যয়ের যে ব্যাপারটা, এটা আশা করি আপনাদের ক্লিয়ার। হ্যাঁ, তাহলে সংযোজক অব্যয়, সংকোচক অব্যয়, বিয়োজক অব্যয়, এগুলো ক্লিয়ার, বুঝছেন? ক্লিয়ার? ওকে, আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন এই যে সমুচ্চয় অব্যয় যেটা, এটাকে বেসিক্যালি বলা হয় বাংলায়, এটাকে বলা হয় যোজক। বুঝছেন? বুঝছেন? বুঝতে পারছেন? এই জন্য এটাকে বলা হয়, এটা হচ্ছে সাধারণ যোজক। সাধারণ যোজক, বুঝছেন? সাধারণ যোজক। এই যে সংযোজক অব্যয়, এটা হচ্ছে সাধারণ যোজক, বুঝছেন? গুড। এই যে বুঝতে পারতেছেন, এই যে জিনিসটা, এই যে জিনিসটা, এটাই কিন্তু আমাদের কি যোজকের মেইন কনসেপ্ট। কমেন্ট গুলো চলে গেছে, আমি একটু দেখি। ওকে, ওকে গুড, বুঝতে পারছেন। ওকে, আচ্ছা বুঝছেন। আচ্ছা, তো যেখানে ছিলাম, এরপর আসেন এই যে বিয়োজক যেটা, এটাকে বলা হয়, এটা হচ্ছে বিকল্প যোজক। বিকল্প যোজক, বিকল্প যোজক মানে একটাকে কি করে, এই অংশটা একটাকে বাদ দিয়ে দেয়, বিকল্প যোজক, বুঝছেন? আর এটাকে বলে, এটা হচ্ছে বিরোধ যোজক। বিরোধ যোজক। তাহলে এটাই বেসিক্যালি আমাদের যোজক। ওকে, এটাই বেসিক্যালি কি আমাদের যোজক। আচ্ছা, তাহলে আশা করি আমাদের অব্যয় পদ নিয়ে যে ঝামেলাটা ছিল, আমরা আশা করি আমাদের মোটামুটি অব্যয় পদের যে ব্যাপারটা, এটা আমরা ক্লিয়ার। তাহলে 1 নাম্বার আমরা যে অব্যয় পদটা বললাম সেটা হচ্ছে সমুচ্চয় অব্যয়। ওকে, আচ্ছা 2 নাম্বার আমরা যে অব্যয়টা পড়বো সেটা হচ্ছে আবেগ। ঠিক আছে, আবেগ, বা এটার আরেকটা নাম হচ্ছে অনন্যয় অব্যয়। জিনিস কিন্তু একই, অনন্যয় অব্যয়। যেটা আবেগ সেটাই কি অনন্যয় অব্যয়। আচ্ছা আসেন, আবেগ বা অনন্যয় অব্যয়গুলো কি? কিছু কিছু শব্দ আছে যেগুলো কেবল মনের আবেগ প্রকাশ করে। অনন্যয়, অনন্যয় শব্দটা, অনন্যয় শব্দর মানে হচ্ছে যেটা বাক্যের সাথে সম্পর্ক রাখে না। অনন্যয়, অনন্যয় মানে যেটা বাক্যের সাথে কোনো সম্পর্ক রাখে না, ওটাকেই বলা, ওটা হচ্ছে কি অনন্যয় অব্যয়। ভেরি গুড। অনন্যয় অব্যয় বা যেটাকে কি বলে, যেটাকে বলে আবেগ। এখন ধরেন আমি যদি বলি, ধরেন একটা বাক্য বললাম, আমি বললাম যে উফ বড্ড ব্যথা পেয়েছি। এই যে দেখেন উফ বড্ড ব্যথা পেয়েছি, এই বাক্যটাতে আপনি খেয়াল করে দেখেন মূল বাক্যটা কি, আপনি একটু বুঝেন মূল বাক্যটা কি বলেন তো। মূল বাক্যটা হচ্ছে এই যে এটা বড্ড ব্যথা পেয়েছি। এখন এই যে এখানে যে উফটা আছে, এই উফ এটার সাথে কি বাক্যের কোনো সম্পর্ক আছে বলেন তো? ধরেন আপনি উফ না বলে আপনি ব্যথা পাইছেন, এখন আপনি যদি শুধু এইটা বলেন যে বড্ড ব্যথা পেয়েছি, দেখেন আপনি যদি খালি এইটা বলেন যে বড্ড ব্যথা পেয়েছি, তাহলে কিন্তু হয়ে যায়, উফটা বলার দরকার নাই। এটা বাক্যের সাথে কোনো সম্পর্ক নাই। এবং এটা কিসের জন্য ব্যবহার হয়েছে বলেন? এটা কেবল আবেগ প্রকাশের জন্য এটা ব্যবহার হয়েছে। এটা কি ব্যবহার করার জন্য? এটা কেবল আবেগ প্রকাশের জন্য এটা ব্যবহার করা হয়েছে, বুঝতে পারছেন? ওকে, এটা কিসের জন্য? আবেগ প্রকাশের জন্য ব্যবহার করা হয়েছে। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে ছি ছি তুমি এত নীচ, ছি ছি তুমি এত নীচ, এইবার খেয়াল করে দেখেন ছি ছি তুমি এত নীচ, এই বাক্যে এই যে ছি ছি, এটা কিন্তু মনের আবেগ প্রকাশের জন্য এটা ব্যবহার হয়েছে। এবং দেখেন এটা কিন্তু এই যে ঘৃণা, এই যে ঘৃণা, এই সেই ঘৃণা আবেগটাকে এটা বুঝায়। এটা কোন আবেগটাকে বুঝায় বলেন? ঘৃণা আবেগটাকে বুঝায়, বুঝতে পারছেন? এরপর আসেন, যদি আমি যদি বলি যে ওগো, হ্যাঁ ওগো, হ্যাঁ আজ, আজ তুমি কোথায়, ওগো আজ তুমি কোথায়, এই বাক্যে খেয়াল করে দেখেন এই যে ওগোটা আছে, এটা কিন্তু আবেগ প্রকাশ করে। কোন আবেগ? এটা সম্বোধন। এটা কি বলে? সম্বোধন বুঝে। সম্বোধন মানে কাউকে আহ্বান করা, কাউকে ডাকা। তাহলে আশা করি আবেগ এই যে কনসেপ্ট, এটা বুঝতে পারছেন। এরকম অনেকগুলো আবেগ আমি আপনাকে লিখে দিই। যেমন খেয়াল করে দেখেন, আমি বললাম বাহ, এটা একটা আবেগ। আমি বললাম সাবাস, এটা একটা আবেগ, বুঝছেন? তারপর আমি বললাম যে আহা, এটা একটা আবেগ, বুঝছেন? তারপর হচ্ছে আমি যদি বলি যে নিশ্চয়ই, এটাও কিন্তু একটা আবেগ। নিশ্চয়ই, হ্যাঁ এটা একটা আবেগ, না এটাও কিন্তু একটা আবেগ। কারণ এই হ্যাঁ, আমি যদি বলি হ্যাঁ যাব, তার মানে শুধু যাব বললেই হয়, হ্যাঁ বলার দরকার হয় না। কিংবা যদি বলি যে না যাব না, তাহলে যাব না বললেই হয়, না বলার কিন্তু কোনো দরকার নাই। সো এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট আবেগ, পরীক্ষাতে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে।
আমি কি বুঝাইতে পারছি? পরীক্ষাতে এগুলো থেকে, এই আবেগগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, আপনাদেরকে এগুলো ভালো করে পড়তে হবে। আবেগ বা, ঠিক আছে, আচ্ছা একটু পর্যন্ত কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আবেগ বা অনন্যই অব্যয়, এই এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আবেগ বা অনন্যই অব্যয়। আচ্ছা 3 নম্বর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অনুকার অব্যয়। অনুকার অব্যয়, এই অনুকার অব্যয় যেটা, এটার আরেক নাম হচ্ছে দন্যার্থক অব্যয়। অনুকার অব্যয়ের আরেক নাম কি? দন্যার্থক অব্যয়। অনুকার অব্যয়ের আরেকটা নাম কি? দন্যার্থক অব্যয়। অনুকার অব্যয়ের আরেকটা নাম কি বলেন? দন্যার্থক অব্যয়। অর্থাৎ যেগুলো কোনো কিছু সাউন্ডকে বুঝায়, এটা আপনারা সবাই জানেন। গুড। যেগুলো কি বুঝায়? কোনো কিছু সাউন্ডকে বুঝায়, ওটাকে বলা হয় অনুকার অব্যয়। হ্যাঁ, যেমন যদি বলি যে কচকচ, কচকচ, যদি বলি শনশন, শনশন বাতাস বইছে, যদি বলি ঝিরঝির বৃষ্টি হচ্ছে, ঝিরঝির, এগুলো সবাই পারবেন। অনুকার বা ধর্নাত্মক অব্যয়। আমি যদি বলি যে ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ, বুঝছেন? বুঝছেন? ওকে ওকে গুড। আমরা বলি যে ভয়, গা ছমছম করছে, মাথা ঝিমঝিম করছে, বুঝছেন? ওকে। কটকট করছে, চকচক করছে, চকচক বলি না, চকচক করলে শোনা হয় না। সো এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অনুকার বা ধর্নাত্মক অব্যয়। অনুকার বা ধর্নাত্মক অব্যয়। ওকে গুড। তাহলে অনুকার বা ধর্নাত্মক অব্যয় পারবেন? গা চমচম করছে, এটা হবে। হ্যাঁ, এই যে ছমছম যেটা আছে, এই ছমছমটা হচ্ছে কি অনুকার, বুঝছেন? আর এরকম অনেক আছে, মরমর, কুহু কুহু, টাপুর টুপুর, হ্যাঁ, পিট পিট, গিজ গিজ, গুর গুর, গড় গড়, কাহা কাহা, মরমর, হু হু, টুংটাং, এই সবই হচ্ছে কি? এই সবই হচ্ছে অনুকার বা ধর্নাত্মক অব্যয়। এগুলো তো বুঝতেছেন, মানে কোনো কিছু সাউন্ডকে বুঝায়। হন হন, যেমন আমি বললাম হন হন। ওকে, শেষ। বাকি একটা আছে, এটা হচ্ছে অনুসর্গ। এটা আসলে কিছু নাই, বইতে যে অনুসর্গগুলো আছে 4 নাম্বার যেটা, এটা মুখস্থ করবেন। যে কোনো বইতে অনুসর্গ নামে আলাদা একটা অধ্যায় আছে, সেখান থেকে অনুসর্গগুলো মুখস্থ করে রাখবেন, দ্যাটস ইট। এগুলো হচ্ছে এই অনুসর্গ। এই অনুসর্গগুলো মুখস্থ করে রাখলে আপনার আর মানে এগুলো নিয়ে আর আপনার কোনো চিন্তা নাই, বুঝছেন? আপনি জাস্ট অনুসর্গ যেগুলো আছে, ওই অনুসর্গগুলো আপনি মুখস্থ করে রাখবেন, দ্যাটস ইট। বুঝছেন? যে অনুসর্গ যেগুলো আছে, ওই অনুসর্গগুলো মুখস্থ করে রাখবেন। অনুসর্গগুলো মুখস্থ করে রাখলে আপনার আর এগুলো নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা পোহাতে হবে না। আমি কি বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার? ওকে। তাহলে দেখেন আমরা কি কি পড়লাম? আমরা বিশেষ্য পড়লাম, বিশেষণ পড়লাম, সর্বনাম পড়লাম, অব্যয় পড়লাম, ক্রিয়া পড়লাম। আমাদের মোটামুটি সবই কিন্তু পড়া কিন্তু শেষ হয়ে গেছে। আমরা কি ক্রিয়া বিশেষণ পড়েছি? ক্রিয়া বিশেষণ পড়ছি কিনা একটু বলেন তো? ক্রিয়া বিশেষণ, হ্যাঁ সম্ভবত প্রথম ক্লাসে পড়ছি, তাই না? ক্রিয়া বিশেষণ পড়ছি? ক্রিয়া বিশেষণ একটু জানান তো। যদি পড়ি তাহলে আমরা এটাতে আর যাব না। ওকে, ক্রিয়া বিশেষণ পড়ছি? আচ্ছা, ক্রিয়া বিশেষণ পড়ছি কিনা? জি বুঝছি। ওকে, ভেরি গুড, বুঝতে পারলে থ্যাংক ইউ। অনুসর্গটা বুঝানোর কিছু নাই ভাইয়া। অনুসর্গটা হচ্ছে বইতে অনুসর্গ দেওয়া আছে, ওই যে কোনগুলো অনুসর্গ, ওই অনুসর্গগুলো মুখস্থ করে ফেলবেন, এটা বুঝার কিছু নাই, বুঝছেন? অনুসর্গ বুঝার কিছু নাই, অনুসর্গগুলো মুখস্থ করে ফেলবেন। আচ্ছা এবার আসেন, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে একটা বাক্য, সেই বাক্যটাকে বিশেষ্য থেকে বিশেষণে কনভার্ট করতে হবে, এটা আমরা পড়বো। একটা বাক্য, ওই বাক্যটাকে বিশেষ্য থেকে বিশেষণে কনভার্ট করবো। ওকে, আচ্ছা হ্যাঁ পড়ছি। ওকে, বই অর্ডার দিয়ে দিলে আশা করি ইনশাল্লাহ সপ্তাহ খানিকের ভিতরে পেয়ে যাবেন, আরো কম সময়ের ভিতরে আশা করি পাবেন, বাট বই যারা অর্ডার দিচ্ছেন তারা এই সময়ের ভিতরে পেয়ে যাবেন। আচ্ছা এবার আমার দিকে তাকান। এবার আসেন আমরা পদ পরিবর্তন জিনিসটা শিখবো। পদ পরিবর্তন, পদ পরিবর্তন আজকের ক্লাসে কিছু মানে খুচরা টপিক আর কি, বুঝছেন? যে সেই খুচরা টপিক গুলো আপনাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করবো। আচ্ছা আসেন, প্রথমত হচ্ছে কোন একটা বিশেষ্য শব্দ, 1 নাম্বার, কোন একটা বিশেষ্য শব্দ, ওই শব্দের সাথে যদি আপনি ইক প্রত্যয় যুক্ত করেন তাহলে ওই শব্দটা হয়ে যায় বিশেষণ। ওই শব্দটা কি হয়ে যায়? বিশেষণ হয়ে যায়। কি বলছি? কোন একটা বিশেষ্য শব্দ, এটার সাথে ইক প্রত্যয় যুক্ত করলে ওটা কি হয়ে যায়? ওটা বিশেষণ হয়ে যায়। যেমন খেয়াল করে দেখেন, সাহিত্য, এটা কিন্তু বিশেষ্য, তাই না? এই যে সাহিত্য শব্দটা আছে, এটা কিন্তু কি বিশেষ্য? একটু ভালো করে খেয়াল করেন। যদি বলি দর্শন, এটা কিন্তু বিশেষ্য, আমরা জানি এটা ভাববাচক বিশেষ্য। যদি বলি সমাজ, এটা ভাববাচক বিশেষ্য। এবার এই প্রত্যেকটার সাথে আপনি ইক প্রত্যয় যুক্ত করেন, এই শব্দগুলো কিন্তু হয়ে যাবে বিশেষণ। এই শব্দগুলো হয়ে যাবে কি? বিশেষণ। এটা কিন্তু খুব আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনা। এবার ভাই একটু খেয়াল করেন, তাহলে সাহিত্যিকের সাথে বলেন, যদি ইক প্রত্যয়, সাহিত্যের সাথে ইক প্রত্যয় যুক্ত করলে সেটা কি হবে বলেন তো? সেটা হবে সাহিত্যিক।
তাহলে সাহিত্যিক কিন্তু বিশেষণ। আমি বললাম যে তার লেখার সাহিত্যিক মান খারাপ, তার মানে সাহিত্যিক বিশেষণ। তার লেখার সাহিত্যিক মান খারাপ। আমি বললাম যে সাহিত্যিক নজরুল, তার মানে সাহিত্য নজরুলকে বিশেষায়িত করতেছে। সব পড়াবো, বিশেষণ অতিশায়ন সব পড়াবো, চিন্তা করার কোনো কারণ নাই প্লিজ। আর যেটা পড়ায় আগে ওটা ভালো করে বুঝেন। ওকে, এবার আসেন দর্শন থেকে কি হবে বলেন তো? দার্শনিক। যেমন আমি যদি বলি যে দার্শনিক অ্যারিস্টটল, তার মানে অ্যারিস্টটলের বিশেষণ হচ্ছে দার্শনিক। সমাজ থেকে কি হবে? সামাজিক। যেমন আমরা প্রায় বলি সামাজিক জীব, তার মানে দেখেন সামাজিক শব্দটা জীবকে বিশেষায়িত করে। এই নিয়মটা কি বুঝাইতে পারছি বলেন তো? এই নিয়মটা এরকম তো অভাব নাই। ধর্ম থেকে ধার্মিক, ভৌগোল থেকে ভৌগোলিক, বুঝছেন? স্নায়ু থেকে স্নায়ুবিক, বিমান থেকে বৈমানিক, ভূত থেকে ভৌতিক, ইন্দ্র থেকে ঐন্দ্রজালিক। গুড, বুঝতে পারছেন? আচ্ছা, 2 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে একই রকম। 2 নম্বর যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে একই রকম ভাবে আমরা যদি কোন একটা বিশেষ্য শব্দ, সেই বিশেষ্য শব্দের সাথে যদি ইত প্রত্যয় যুক্ত করি, তাহলে সেটাও হয়ে যায় বিশেষণ। সেটাও কি হয়ে যায়? বিশেষণ হয়ে যায়। বিশেষ্য শব্দের সাথে ইত প্রত্যয় যুক্ত করলে সেটা হয়ে যায় বিশেষণ। বুঝছেন? ওকে, আসেন আমরা একটু দেখি। যেমন আসেন ধরেন আমি বললাম ঘৃণা, আমি বললাম তরঙ্গ, বুঝছেন? আমি বললাম কুসুম, বুঝতেছেন? ওকে, আমি বললাম প্রতিষ্ঠা, না প্রতিষ্ঠা না, শব্দটা কি জানি ভুলে গেছি। হ্যাঁ, প্রতিষ্ঠা। আমি বললাম উচ্চারণ। এবার এই সবগুলো শব্দের সাথে ইত প্রত্যয় যুক্ত করেন, সবগুলো শব্দের সাথে ইত প্রত্যয় যুক্ত করেন, সবগুলো শব্দ হয়ে যাবে বিশেষণ। তাহলে ঘৃণা থেকে কি হবে? ঘৃণিত। তরঙ্গ থেকে কি হবে? তরঙ্গিত। তরঙ্গ থেকে কি হবে? তরঙ্গিত। কুসুম থেকে কি হবে? কুসুমিত। প্রতিষ্ঠা থেকে কি হবে? প্রতিষ্ঠিত। ঠিক আছে? উচ্চারণ থেকে কি হবে? উচ্চারিত। তাহলে এইগুলো হচ্ছে বিশেষ্য, এগুলো হচ্ছে বিশেষণ। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি বলেন তো? ওকে, গুড, ক্লিয়ার। এই ইনফরমেশন গুলো আপনারা কোথাও পাবেন না, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু এগুলো। তাহলে হোপফুলি এতটুকু পর্যন্ত আমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। আসেন 3 নাম্বার নিয়মে আমরা আবার দেখব কোন একটা বিশেষ্য শব্দ, সেই শব্দের সাথে প্লাস সেটার সাথে যদি আপনি কিছু প্রত্যয় যুক্ত করেন। এখানে আমরা একটা না, এখানে আমরা মানে 2টা প্রত্যয় শেখার জন্য চেষ্টা করি। একটা হচ্ছে ইয় প্রত্যয় আর একটা হচ্ছে উক প্রত্যয়। একটা হচ্ছে ইয় প্রত্যয় আর একটা হচ্ছে উক প্রত্যয়। এই দুটো প্রত্যয় যুক্ত করলে সেই শব্দটা কি হয়ে যায়? সেই শব্দটা হয়ে যায় বিশেষণ। ঠিক আছে? সেই শব্দটা কি হয়ে যায়? বিশেষণ। গুড। যেমন আসেন ধরেন আমি যদি বলি জল, তাহলে এই জলের সাথে আপনি যুক্ত করবেন, বুঝছেন? আমি যদি বলি যে শাস্ত্র, তাহলে এটার সাথে আপনি ইয় প্রত্যয় যুক্ত করেন। তাহলে এই দুটো শব্দের সাথে যখন আপনি ইয় প্রত্যয় যুক্ত করেন তখন কি হয় দেখেন, এটা কিন্তু বিশেষণ হয়ে যায়। গুড, এটা কি হয়ে যায়? বিশেষণ হয়ে যায়। আবার কোন একটা শব্দ, ওই শব্দের সাথে আপনি যদি উক প্রত্যয় যুক্ত করেন, এই উক যুক্ত করলেও সেটা কি হয়ে যায়? সেটা কি হয়ে যায়? বিশেষণ হয়ে যায়। বুঝছেন? যেমন খেয়াল করেন, ধরেন আমি যদি বলি যে পেট, আমি যদি বলি যে মিথ্যা, তাহলে এগুলোর সাথে আপনি উক প্রত্যয় যুক্ত করেন, দেখেন এটা কি হয়ে যায়? বিশেষণ হয়ে যায়। গুড। তাহলে জল থেকে কি হয়ে যাবে? জলীয়। আর শাস্ত্র থেকে কি হবে? শাস্ত্রীয়। এগুলো বিশেষণ, বুঝছেন? শাস্ত্র থেকে কি হবে? শাস্ত্রীয়। আর এই যে পেট থেকে কি হবে? পেটুক কিন্তু বিশেষণ, পেট বিশেষ্য। মিথ্যা থেকে কি হবে? মিথ্যুক। ঠিক আছে? বুঝছেন? নিন্দা থেকে নিন্দুক, এরকম অনেক আছে। ইচ্ছা থেকে ইচ্ছুক, বুঝছেন? লাজ থেকে লাজুক, এই লাজ থেকে লাজুক এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, মনে রাখবেন। লাজ থেকে লাজুক।
তাহলে 3 নাম্বার কনসেপ্টটা কি ক্লিয়ার বলেন তো? 3 নাম্বার কনসেপ্টটা কি ক্লিয়ার? এগুলো জীবনে আগে কখনো পড়ছেন বলেন তো? পুরো জীবনে আগে কখনো এগুলো পড়ছেন? পড়ছেন কিনা বলেন? ওকে, এইবার আসলে আমরা একটু 4 নাম্বার নিয়মটা পড়ি। আমাদের 4 নাম্বার নিয়ম হচ্ছে কোন একটা শব্দের সাথে শব্দের শেষে দীর্ঘিকার বসলে, শব্দের শেষে দীর্ঘিকার বসলে বিশেষণ বসে, বিশেষণ হয়। শব্দের শেষে দীর্ঘিকার বসলে বিশেষণ হয়। ঠিক আছে, শব্দের শেষে দীর্ঘিকার বসলে বিশেষণ হয়। শব্দের শেষে দীর্ঘিকার বসলে কি হয়? বিশেষণ হয়। আসেন চেষ্টা করেন। জীবন দীর্ঘিকার যুক্ত করেন, বিলাত, এগুলো কিন্তু সব বিশেষণ। আপনি দেখেন এগুলোকে আপনি কোনোভাবে বিশেষণের তালিকায় আনতে পারবেন না। বুঝছেন? বুঝছেন? তারপর দেখেন ধন, ভোগ, সব দেখেন সবগুলো হচ্ছে আমাদের কি শব্দ? বিশেষ্য শব্দ। বুঝছেন? রোগ, দুঃখ, তাহলে এই সবগুলো শব্দের সাথে আপনি একটা দীর্ঘিকার যুক্ত করেন। একটা কি যুক্ত করেন? দীর্ঘিকার যুক্ত করেন। এবার দেখেন শব্দটা কি হয়। যেমন খেয়াল করেন, জীবন থেকে কি হবে? জীবনী। খেয়াল করেন, বিলাত থেকে কি হবে? বিলেতি। বিলেতি, যেমন আমরা কি বলি? বিলেতি মাল বলি না? ধনী, ধন থেকে কি হবে? ধনী। ধন কিন্তু বিশেষ্য, ধনী কিন্তু বিশেষণ, মনে রাখবেন। ভোগ থেকে কি হবে? ভোগী। রোগ থেকে কি হবে? রোগী, রোগী। ঠিক আছে, দুঃখ থেকে কি হবে? দুঃখী। ওকে, কনসেপ্টটা বুঝা গেছে? 4 নাম্বার নিয়ম কি বুঝছেন? গুড। এই যে দেখেন সবাই মানে পানির মতো ক্লিয়ার। পানির মতো ক্লিয়ার। হ্যাঁ, এইবার 5 নাম্বার যে নিয়মটা পড়াবো, এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। স্যার বিশেষ্য এবং বিশেষণগুলো দেখলে কিভাবে বুঝবো? দেখলে এই যে নিয়ম শিখাচ্ছি যে দীর্ঘিকার থাকলে, ইত প্রত্যয় থাকলে, ইক প্রত্যয় থাকলে, নিয়ম তো আপনাকে শিখাই দিছি। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, আসলে আমরা একটু দেখি লাস্ট নিয়ম, আমাদের 5 নাম্বার নিয়ম। আমরা আমাদের 5 নাম্বার নিয়মে যেটা পড়বো, ওকে, আসলে আমরা আমাদের 5 নাম্বার নিয়মে পড়বো। 5 নাম্বার নিয়ম হচ্ছে একটি বিশেষ্যের দুটি বিশেষণ। এমন কিছু শব্দ আছে যেগুলো একটি বিশেষ্যের দুটি বিশেষণ। গুরুত্বপূর্ণ না জিনিসটা? মানে একটা বিশেষ্য শব্দের বিশেষণ থাকে কয়টা বলেন? 2টা। একটা বিশেষ্য শব্দের বিশেষণ থাকে কয়টা? 2টা। যেমন আসেন ইচ্ছা, ইচ্ছা শব্দের 2টা বিশেষণ। কে বলতে পারবেন বলেন? এই যে ইচ্ছা শব্দ আছে, এটার বিশেষণ কিন্তু 2টা, একটা ইচ্ছুক আর একটা ঐচ্ছিক। একটা কি? ইচ্ছুক, আর একটা কি? ঐচ্ছিক। ঐচ্ছিক, বুঝছেন? একটা, হ্যাঁ একটা ঐচ্ছিক বানানটা ভুল হয়েছে, ঐচ্ছিক, বুঝছেন? তাহলে একটা শব্দ বিশেষণ কয়টা? 2টা। এগুলো কিন্তু খাতায় অবশ্যই নোট করবেন। ঠিক আছে, আচ্ছা এরপর আসেন প্রমাণ যে শব্দটা আছে, প্রমাণ, এই প্রমাণ শব্দটার বিশেষণ কিন্তু 2টা। প্রমাণ যে শব্দটা আছে, এই শব্দটার বিশেষণ কয়টা? 2টা। একটা হচ্ছে প্রামাণ্য আর একটা হচ্ছে প্রামাণিক। একটা হচ্ছে প্রামাণ্য, ওই যে বলে না প্রামাণ্য চলচ্চিত্র, প্রামাণ্য, আর একটা হচ্ছে প্রামাণিক। মানে কিছু কিছু শব্দ যেগুলোর বিশেষণ হয় 2টা। যেমন প্রকৃতি, বলেন তো কি হইতে পারে 2টা বিশেষণ? প্রকৃতি কিন্তু বিশেষ্য। এখন বলেন এই যে প্রকৃতি যে শব্দটা আছে, আমি কিন্তু একদম নোট করে দিচ্ছি, নোট করে দিচ্ছি। তাহলে প্রকৃতি কি? একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে প্রাকৃত, আর একটা হচ্ছে প্রাকৃতিক। একটা হচ্ছে প্রাকৃত, প্রাকৃত, আর একটা হচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতিক। বুঝছেন? তাহলে এগুলোর কয়টা করে? 2টা করে। বুঝছেন? আচ্ছা এরপর আসেন জয় শব্দের বিশেষণ 2টা। জয়, একটা হচ্ছে জেয়, আর একটা হচ্ছে জয়ী।
ঠিক আছে, এই একটা শব্দ কিন্তু শব্দটার বিশেষণ হচ্ছে দুইটা। বিপ্লব, বিপ্লব, বিপ্লব। তাহলে বলেন এটা তো কমন, এই যে বিপ্লব শব্দের যে বিশেষণ এটা তো পারবেন। একটা হচ্ছে বিপ্লবী আর একটা হচ্ছে বৈপ্লবিক। একটা হচ্ছে বিপ্লবী, বিপ্লবী, আর একটা হচ্ছে বৈপ্লবিক, বৈপ্লবিক। এই যে দেখেন বৈপ্লবিক এই শব্দটা শেষে কিন্তু ইক প্রত্যয় যুক্ত হয়েছে। এটা শেষে কি যুক্ত হয়েছে? ইক প্রত্যয় যুক্ত হয়েছে। আচ্ছা, মূল শব্দের বিশেষণ দুইটা, একটা হচ্ছে মৌল আর একটা হচ্ছে মৌলিক। মূল শব্দের বিশেষণ দুইটা, মূল, একটা হচ্ছে মৌল আর একটা হচ্ছে মৌলিক। মৌলিক, এই একটা, এই যে মূল থেকে মৌলিক, এটা কিন্তু মানে পরীক্ষাতে অনেকবার আসছে। আবার ধর্ম শব্দের দুইটা, ধর্ম, ধর্ম, একটা হচ্ছে ধর্মীয়, ধর্মীয়, আর একটা হচ্ছে ইক প্রত্যয় যুক্ত করে করবেন ধার্মিক। শেষ। বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝছেন? ঠিক আছে, প্রমাণিত, এই তো প্রত্যয় যুক্ত করা বিশেষণ। ওকে, তো এই এই যে শব্দগুলো আছে এগুলো থেকে আপনি দেখবেন যে বিগত সালে বহুবার, মানে একবার না, আপনি দেখবেন যে একাধিকবার এগুলোর সাথে প্রশ্ন আসছে। এগুলোর সাথে প্রশ্ন, মানে এগুলোর সাথে বিগত সালে অনেকবার প্রশ্ন আসছে। আচ্ছা, এইবার আসলে আমরা একটু দেখি আমাদের নিয়ম নাম্বার 6, একটু ভালো করে খেয়াল করবেন। নিয়ম নাম্বার 6, কোন একটা শব্দ, এগুলো আমরা ওই যে পদ প্রকরণে পড়ছি, হ্যাঁ, তা প্রত্যয় যুক্ত থাকলে সাধারণত শেষে তা প্রত্যয় যুক্ত থাকলে সেটা বিশেষ্য হয়। এটা আমরা পড়ছি না, ওই যে ভাববাচক বিশেষ্য, মনে আছে? ওই যে সরলতা, এগুলো তো আমরা পড়ছি। সরলতা, সরলের সাথে তা প্রত্যয় যুক্ত হয়েছে, দেখেন সরলতা। দুর্বলতা, দুর্বলতা, বুঝছেন? চতুরতা, চতুরতা। এরকম একটা না, এরকম অনেকগুলো আছে, একটা না। আমি যদি বলি, যেমন ওই যে বললাম জফালা, ঝ, তয়, ভ, এই প্রত্যয়গুলো যুক্ত হলে সেগুলো সাধারণত বিশেষ্য হয়। যেমন দেখেন আমি যদি বলি যে মাধুর্য, এই যে দেখেন শেষে ঝ যুক্ত আছে, এগুলো থাকলে সেগুলো কি হয়? এগুলো থাকলে সেগুলো বিশেষ্য হয়। যেমন খেয়াল করে বীরত্ব, বিশেষ্য, এই যে দেখেন তয় ভ প্রত্যয় যুক্ত আছে, খেয়াল করেন। সৌন্দর্য, সৌন্দর্য, চাঞ্চল্য, চাঞ্চল্য, বুঝছেন? তো এইগুলো থাকলে সেগুলো হচ্ছে বিশেষ্য। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ঐক্য, উৎক, দৈন্য, ঐক্য, এই যে দেখেন জফালা যুক্ত আছে, ঐক্য, দৈন্য, এগুলো হচ্ছে বিশেষ্য শব্দ। বুঝতে পারছেন? আপনাদেরকে সবগুলো হচ্ছে ইয়ে দিয়ে দেওয়া হচ্ছে, এই যে ক্লাসের যেই একদম যেগুলো আমি লিখে লিখে দিচ্ছি, আপডেটেড সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, আমি কি বুঝাইতে পারছি কিনা আমাকে একটু বলেন। আমি কি বুঝাইতে পারছি? একটু পর্যন্ত কি কনসেপ্ট ক্লিয়ার? একটু পর্যন্ত আশা করি আপনাদের মোটামুটি ভাবে যতটুকু দরকার, আপনাদের এই জিনিসগুলো যদি ভালো করে যদি পড়তে পারেন তাহলে দেখবেন যে মোটামুটি জিনিস ক্লিয়ার। গুড, বুঝতে পারছেন? হ্যাঁ, গভীরতা একজন বলছে, ভেরি গুড। হ্যাঁ, এগুলো গুণবাচক বিশেষ্য বা আমরা যেটাকে বলি ভাববাচক বিশেষ্য, এই যে যেগুলো গুণবাচক বিশেষ্য বা ভাববাচক বিশেষ্য, ওগুলোকে আমরা আসলে এটার ভিতরে ইনক্লুড করি। ওকে, আচ্ছা, বুঝতে পারছেন? এখন আসেন সবগুলো জিনিস, যেমন একজন বলছে যে আঘাত, মানে আঘাত, আহত, সবগুলো জিনিস আপনি এই শুধু নিয়ম দিয়ে, সবগুলো জিনিস আপনি যে শুধু নিয়ম দিয়ে পড়তে পারবেন বিষয়টা কিন্তু এমন না। সবগুলো জিনিস আপনি নিয়ম দিয়ে পড়তে, মানে বুঝতে পারবেন বিষয়টা কিন্তু এমন না। কিছু কিছু জিনিস আছে যেগুলো নিয়মের বাহিরেও আপনাদেরকে মনে রাখতে হবে।
তো এই জন্য যাদের কাছে আমাদের বাংলাবাজ বই আছে তারা দেখবেন যে বাংলাবাজ বইতে এগুলো খুব সুন্দর করে চমৎকার করে আমাদের হচ্ছে বাংলাবাজ বইতে খুবই চমৎকার করে এগুলো দেখবেন যে দেওয়া আছে, অর্থাৎ অনেক পদ, এরকম পদ পরিবর্তনের যে কনসেপ্ট, পদ পরিবর্তনের এই কনসেপ্টটা খুব সুন্দর করে আমাদের বইতে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা হচ্ছে পড়বেন। ওকে, তো মোটা দাগে আপনাদেরকে যদি বলি এই অধ্যায়ে আপনারা কি কি পড়বেন। নাম্বার 1, কিছু জিনিস খুব ভালো করে পড়বেন, যেমন বিশেষ্য পদ যেটা, এটা থেকে প্রতি বছর প্রশ্ন আসে। বিশেষণ পদ খুবই ইম্পর্টেন্ট, বিশেষণ পদ খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিশেষণ পদ। 3 নাম্বার হচ্ছে পদ পরিবর্তন, এটা খুবই গুরুত্বপূর্ণ, পদ পরিবর্তন, বুঝছেন। আরেকটা 4 নাম্বার হচ্ছে অব্যয়, যেটা অব্যয় বা অব্যয়ের আরেকটা নাম হচ্ছে যোজক, ঠিক আছে। অব্যয় বা যোজক, এই 4টা জিনিস খুবই 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 গুরুত্ব দিয়ে আপনারা হচ্ছে পড়বেন। আমি কি বুঝাইতে পারছি? এই 4টা জিনিস মোটামুটি দেখবেন যে সকল চাকরি পরীক্ষাতে মোটামুটি এইভাবে সবচেয়ে বেশি। মধুরতা মধুরতা মাধুর্য দুইটাই হবে, ভোগ্য এটাও বিশেষ্য হবে, ঠিক আছে। ওকে, লাজ বিশেষ্য। ওকে, তাহলে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এই যে জিনিসগুলো এগুলো বেশি করে পড়বেন, কোন পদ থেকে কোন পদের পরিবর্তন এগুলো পড়বেন, কোন পদ বিশেষ্য কোন পদ বিশেষণ এগুলো পড়বেন। তো আমরা মোটামুটি আমাদের ক্লাসে আমরা চেষ্টা করছি যে কি যথেষ্ট পরিমাণে ডিটেলসে জিনিসগুলো যাওয়ার জন্য। ডিটেলসে গেলে আপনাদের হচ্ছে এই জিনিসগুলো বুঝতে আপনাদের সমস্যা হবে না। এগুলো ভালো করে পড়বেন। পাশাপাশি আপনাদের সর্বনাম পদ আছে, ক্রিয়া আছে, এগুলো হচ্ছে ভালো করে পড়বেন। সর্বনাম পদ, তারপর হচ্ছে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদ থেকে মাঝে মধ্যে পরীক্ষাতে হচ্ছে প্রশ্ন চলে আসে। সর্বনাম পদ, তারপর হচ্ছে ক্রিয়াপদ। তবে চাকরি পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই অধ্যায়, সেটা হচ্ছে যে পদ পরিবর্তন, ঠিক আছে, এই পদ পরিবর্তন। আবার আরেকটা জিনিস যে আমরা যে বললাম যে বাক্য থেকে পদ বের করা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাক্য থেকে পদ বের করা, ঠিক আছে, বাক্য থেকে পদ নির্ণয়, যেটা আমি আপনাদেরকে গতকালের ক্লাসে যেটা আমি পড়াইছি, বাক্য থেকে পদ নির্ণয়, এই টপিকটা এটা খুব গুরুত্ব দিয়ে পড়বেন। এটা খুব গুরুত্ব দিয়ে পড়বেন, বুঝছেন, এটা খুব গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ এই জায়গা থেকে পরীক্ষাতে বারবার প্রশ্ন আসছে। তো যেগুলো থেকে বেশি প্রশ্ন আসে ওগুলো থেকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, বুঝছেন। আচ্ছা, হ্যাঁ, ক্রিয়া বিশেষণ আপনাদেরকে প্রথম ক্লাসে পড়াইছি, অর্থাৎ কোন একটা শব্দ ক্রিয়াকে যখন বিশেষায়িত করে, যেমন আমি যদি বলি ক্রিয়াকে যদি বিশেষায়িত করে, সে আমি যদি বলি যে ধরেন রকেট অতি দ্রুত চলে, রকেট অতি দ্রুত চলে। এখন খেয়াল করেন, এই যে দেখেন রকেট অতি দ্রুত চলে, এখন চলে ক্রিয়া কিভাবে চলে, এই যে চলে ক্রিয়াকে বিশেষায়িত করতেছে, সেটা কি দ্রুত। সুতরাং দ্রুতটা হচ্ছে বিশেষণ, কিভাবে চলে, দ্রুত চলে। তো চলে ক্রিয়া সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে যে আমার এই যে দ্রুত পদটা, সুতরাং এটা হচ্ছে বিশেষণ। আমি যদি বলি যে ধীরে ধীরে বায়ু বয়, খেয়াল করেন, যদি বলি যে ধীরে ধীরে বায়ু বয়, তাহলে ধীরে ধীরে বায়ু বয়, এখানে খেয়াল করে দেখেন বয় কিভাবে বয়ে যায়, সেটা হচ্ছে ধীরে ধীরে বয়ে যায়। কিভাবে বয়ে যায়, ধীরে ধীরে বয়ে যায়, ধীরে ধীরে বয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে এটাকে বিশেষায়িত করে। হ্যাঁ, আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি? এবার আসেন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে যে কি যে পদটা আছে এটা কখন বিশেষ্য, আর কি যে পদটা আছে এটা কখন বিশেষণ। এই জিনিসটাই হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসে শিখবো, খুব গুরুত্বপূর্ণ। খাতায় হেডলাইন দেন, এই হেডলাইনটা দেন, এই হেডলাইনটা দেন, এই জিনিসটা শিখে তারপর হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। আর বিশেষণের অতিশয়ের নামে ছোট্ট একটা টপিক আছে, এটা আমরা নেক্সট যে কোনো দিন হচ্ছে দেখাই দিব। এটা এখানে পড়াইলে একটু ঝামেলা হতে পারে, নেক্সট আমরা আরেকটা টপিক যখন পড়াবো তখন এটার সাথে মার্চ করে পড়াই দিব। হ্যাঁ, ওকে, লিখেন যে কি কখন সর্বনাম, কি কখন, সব পড়াবো। লিখেন, এই হেডলাইনটা দেন। হেডলাইন দিয়ে আমাকে একটু জানান। হ্যাঁ, ওকে, গুড, হেডলাইন দিচ্ছেন। অর্থাৎ কয় রসিকের কি, কয় দীর্ঘিকের কি, ঠিক আছে। ওকে, এমডি ইব্রাহিম গাজী, হ্যাঁ ইনশাল্লাহ আগামীকাল পেয়ে যাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ আগামীকাল পেয়ে যাবেন। ওকে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, প্রথমেই আসেন, খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এই জিনিসটা পড়ে আপনি খুব মজা পাবেন। আচ্ছা, প্রথমেই হচ্ছে আপনি মনে রাখবেন যে কয় রসিকের কি, যেটা এই কয় রসিকের কি, এটা সব সময় অব্যয়,
সব সময়, এটা সব সময় অব্যয়, এটা সব সময় কি অব্যয়। আচ্ছা, এবার আসেন কয় দীর্ঘিকার কি যখন হবে তখন ওই ক্রিয়ার পর যদি একটা ক্রিয়াপদ থাকে, ক্রিয়াপদ, তাহলে ওইটা হচ্ছে সর্বনাম। তিনটা রুল জাস্ট মনে রাখবেন। এক নম্বর রুল হচ্ছে কয় রসিকের কি এর পরে অব্যয়, কয় রসিকের কি থাকলে সেটা অব্যয়। দুই নম্বর হচ্ছে কয় দীর্ঘিকার কি এরপর যদি ক্রিয়াপদ থাকে তাহলে সেটা হচ্ছে সর্বনাম। আচ্ছা, 3 নাম্বার শব্দ, খুব গুরুত্বপূর্ণ 3 নাম্বার নিয়মটা, সেটা হচ্ছে কয় রসিকের কি এর পর, সরি কয় দীর্ঘিকের কি এর পর যদি বিশেষ্য অথবা বিশেষণ থাকে তাহলে সেইটা হচ্ছে আমাদের কি জানি, একটা হচ্ছে অব্যয় ও আরেকটা হচ্ছে বিশেষণ, বিশেষণ। আচ্ছা, এইবার আপনারা নিজেরাই বের করতে পারবেন, একটু খেয়াল করেন। ঠিক আছে, লাজ মানে লজ্জা, এটা তো আপনি মানে লাজ শব্দের মানে মিনিং বের করতেছেন। একটা শব্দের মিনিং, একটা শব্দ বিশেষ্য কিন্তু এটার মিনিং বিশেষণ হইতে পারে। ওকে, এবার আপনারা আমাকে একটু বলেন, ধরেন আমি যদি বলি 1 নাম্বার বাক্য, বলেন আমি যদি বলি যে তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, এবার আমাকে বলেন এই যে কিটা এটা কি হবে, তুমি কি খেয়েছো, তুমি কি খেয়েছো, বলেন এটা কি হবে। 1 নাম্বার বাক্য বলেন এই কি কি হবে, 1 নাম্বার বাক্যের যে কি আছে সেই কি কি হবে। বলেন। এরপর আমি যদি বললাম যে তারপর বলো, তারপর বলো তোমার কি খবর, তোমার কি খবর, এবার বলেন এই কি কি হবে, তোমার কি খবর, বলেন এই কি, এই যে এখানে যে কিটা আছে এই কিটা কি হবে বলেন। ওকে, বুঝতে পারছি। এরপর আমি বললাম, এরপর ধরেন আমি বললাম যে, ধরেন আমি বললাম যে কি সুন্দর, কি সুন্দর পরিবেশ, কি সুন্দর পরিবেশ, এবার বলেন এগুলো, বলেন এগুলো কত ইম্পর্টেন্ট পড়াশোনা এগুলা। ওকে, তাহলে খেয়াল করেন তুমি কি খেয়েছো, তাহলে এখানে কি এর পর আছে কে ক্রিয়া, কয় দীর্ঘিকের কি, সুতরাং কয় রসিকের কি দেখলে আপনি চোখ বন্ধ করে ওটা অব্যয় আনসার করে দিবেন, এখানে কোনো ডাউট নাই, এখানে কোনো ডাউট নেই। সো এখানে কি এর পর আছে কে, দেখেন কি এর পর আছে ক্রিয়া, কয় দীর্ঘিকের কি এর পর আছে ক্রিয়া, তার মানে এই যে কিটা আছে এটা হচ্ছে সর্বনাম, এটা কি, এটা হচ্ছে সর্বনাম। এরপর দেখেন তারপর বলো তোমার কি খবর, তাহলে কি এর পর এখানে আছে খবর, এখন খবর তো বিশেষ্য, তাহলে যে কয় দীর্ঘিকের কি এর পর যদি বিশেষ্য থাকে, বিশেষ্য থাকে তাহলে সেটা হচ্ছে বিশেষণ, তাহলে 2 নাম্বার যেটা সেটা কি, সেটা বিশেষণ। ঠিক আছে, আচ্ছা এইবার খেয়াল করে দেখি এখানেও কি সুন্দর, তাহলে এখানে কি এর পর আসে বিশেষণ, সুন্দর কি বিশেষণ, সুতরাং বিশেষ্য থাক বিশেষণ থাক এটা হচ্ছে বিশেষণ। আমি কি বুঝাইতে পারছি বলেন। এইখান থেকে যদি আর পরীক্ষাতে প্রশ্ন আসে ভুল করার কোনো সুযোগ আছে, ভুল করবেন আর, ভুল করার কি আর কোনো সুযোগ আছে, সুযোগ রাখছি। গুড, তাহলে আশা করি বুঝতে পারছেন। তো আমাদের 3টা ক্লাস ইনশাল্লাহ হয়ে গেছে, আপনাদের এক্সামটা যেহেতু আমাদের 2টা ক্লাস হওয়ার কথা 3টা ক্লাস হয়ে গেছে, তো এক্সামের যে টাইমটা শিডিউলটা ইনশাল্লাহ এটা আগামীকাল জানিয়ে দিব। আপনারা হচ্ছে এক্সামের জন্য প্রস্তুতি নিয়ে রাখেন, এটার এক্সামের জন্য আপনাদেরকে হচ্ছে টাইম জানিয়ে দেওয়া হবে। ওকে, তো আমাকে বলেন যে আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে, আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টে জানান। আশা করি আমাদের পদ প্রকরণের 3টা ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছু আশা করি জানতে পেরেছেন, নতুন করে শিখতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস, আর বই যারা নেবেন তারা আমাদের তানভীর স্যার পেজ থেকে বইটা অর্ডার দিয়ে দিবেন। ওকে, বই নিলে তানভীর স্যার পেজ থেকে বই অর্ডার দিবেন।